আসসালামু আলাইকুম। আপনি হয়তো অ্যাজ এ ডেভেলপার এখন ম্যাকওএস এ সুইচ করতে যাচ্ছেন এবং ম্যাকওএস এ সুইচ করার জন্য আপনি হয়তো ম্যাকবুক বা ম্যাক মিনি যেকোনো একটা ম্যাক প্রোডাক্ট পারচেজ করেছেন। কিন্তু এখন আপনি কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন অ্যাজ এ ডেভেলপার একটু কনফিউজড। সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে, কারণ এই ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে আমার ম্যাকওএস সেটআপ করি ফর আমার ডে টু ডে পারপাসের জন্য। তো আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে দেখতে থাকুন। তো চলেন শুরু করি। প্রথমেই আমরা আমাদের ম্যাকটাকে অ্যাক্টিভ করব। তো এটা করার জন্য আমরা এখানে ক্লিক করব, এটা হচ্ছে গেট স্টার্টেড। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, ইংলিশই সিলেক্ট করলাম আমি। এরপরে আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমি এখানে ইউনাইটেড স্টেটস বা ইউএসএটাই সিলেক্ট করব। এটার কারণ হচ্ছে যে এটা সিলেক্ট করলে আপনি অ্যাপেলে যে বিল্ট ইন ইন্টেলিজেন্সটা আছে, অ্যাপেল ইন্টেলিজেন্স, এটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনি যদি চান আপনার পুরনো কোনো ম্যাক থেকে আপনি এটাকে কানেক্ট করতে পারেন, অথবা আপনার আইফোন বা আইপ্যাড দিয়েও আপনি এটাকে কানেক্ট করতে পারেন। আমি চাইলে আইফোন দিয়ে এটাকে কানেক্ট করে নিতে পারি, কিন্তু এখন আমি যেটা করবো সেটা হচ্ছে সেট অ্যাজ নিউ। আমি একদম নিউ, ব্র্যান্ড নিউ অবস্থায় আমি এটাকে সেট আপ করবো। তো আমি এখানে সেট অ্যাজ নিউতে ক্লিক করে কন্টিনিউতে প্রেস করবো। এরপর আপনাকে এখানে অ্যাক্সেসিবিলিটির জন্য বলছে, আমি এখানে দিলাম নট নাও। এরপর আমাকে এখানে বলছে যে আপনি আপনার ওয়াইফাইটা কানেক্ট করেন। তো আমি এখানে আমার যে ওয়াইফাইটা আছে সেটার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। আপনার যদি ওয়াইফাই পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মোবাইলের হটস্পট অন করে হলেও সেখান থেকে এটা করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু কাজ করবে না। এবার আমি ক্লিক করব কন্টিনিউতে। এখানে আপনার কম্পিউটারের যে নাম সেটা আপনি দিবেন। তো আমি আমার ফুল নেমটা দিচ্ছি আলী হোসাইন, আর অ্যাকাউন্টের নেম দিলাম। এবার পাসওয়ার্ড আমি দিলাম কন্টিনিউ। তাহলে অ্যাপেলে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা কিন্তু আইক্লাউড অ্যাকাউন্ট না, হ্যাঁ, আইক্লাউড অ্যাকাউন্ট কিন্তু আলাদা করতে হবে। আপনার যদি ম্যাকবুকটা প্রথম ম্যাকবুক হয় বা আপনার যদি প্রথম অ্যাপেল প্রোডাক্ট হয়, তাহলে কিন্তু আপনাকে আগে একটা অ্যাপেল অ্যাকাউন্ট বা আইক্লাউড অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আপনি চাইলে আপনার কম্পিউটারটা সেট আপ করার পরে নিজেই আপনার কম্পিউটারে একটা আইক্লাউড অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, অথবা আপনি চাইলে অন্য কোনো ডিভাইস থেকে, আপনার উইন্ডোজ থেকে বা আপনার মোবাইল থেকে একটা আইক্লাউড অ্যাকাউন্ট ওপেন করে সেটা দিয়ে ওটা কানেক্ট করতে পারবেন। তো আমরা এবার ক্লিক করবো অ্যাগ্রি, আবার অ্যাগ্রি। এবার আপনাকে বলছে যে লোকেশন সার্ভিস, আমি এটা অবশ্যই এনেবল করে দিব, কারণ এটা যেহেতু ম্যাকবুক সেক্ষেত্রে লোকেশন সার্ভিসটা এনেবল করে রাখলে এটা পরবর্তীতে যদি আল্লাহ না করুক কোনো কারণে মিসিং হয়, এটাকে খুঁজে পেতে সহজ হবে। এরপর হচ্ছে যে আপনার অ্যানালিটিক্স, আপনি যদি আপনার অ্যানালিটিক্সগুলো অ্যাপেলের সাথে শেয়ার করতে চান এখানে টিক চিহ্ন দিবেন। আমি এটা চাই না, তারপর আমি দিব কন্টিনিউ। এরপর আমি দিব সেট আপ লেটার, অ্যাপেল ইন্টেলিজেন্স, আমি এটা কন্টিনিউ করব। এরপর এটা হচ্ছে যে সামারাইজ, আমি দিলাম চুজ নোটিফিকেশন অ্যান্ড সামারাইজ ফর অল অ্যাপস এবং সামারাইজ। তারপর সিরিটাকে আমি এখন সেট আপ করতে চাই কিনা আমি দিলাম কন্টিনিউ। এবার আপনি আবার কন্টিনিউ দিবেন। আচ্ছা, এটার ফলে কি হয় যে আমার বলার মানে প্রত্যেকটা মানুষের বলার স্টাইলটা ডিফারেন্ট হয়। তো আপনি যখন আপনার কথা বলার যে প্যাটার্নটা এটা বোঝার জন্য সে আপনাকে দিয়ে কয়েকটা ইংলিশ ওয়ার্ড বলিয়ে নিল। তারপর আমি ক্লিক করবো কন্টিনিউ। এখানে আমাকে বলছে যে আপনি একটা ভয়েস সিলেক্ট করতে পারেন, আমি এটাই দিলাম ডিফল্টটা। এরপর আমি কন্টিনিউতে যাব। এরপরে আমি দিলাম যে নট নাও, মানে আমার যে সিরিজ যে ডিটেকশনটা আছে এটাকে আমি অ্যাপেলের সাথে শেয়ার করতে চাই কিনা। তারপর আমি ক্লিক করবো কন্টিনিউতে। এবার আমাকে বলছে যে ইওর ম্যাক ইজ রেডি, তো আমি দিলাম হচ্ছে নট নাও এবং কন্টিনিউ, মানে আমি যদি চাই। আচ্ছা, তো এবার হচ্ছে আমাকে টাচ আইডিটা দিতে হচ্ছে। তো আমি এখন টাচ আইডিতে আমি হচ্ছে আমার যে ফিঙ্গারটা আছে ফিঙ্গারপ্রিন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি ক্লিক করব কন্টিনিউ। এরপর আপনি কোন মোডটা চান, আমি ডার্ক মোডে পছন্দ করি, তো আমি এবার কন্টিনিউতে প্রেস করব। এবার আমি হচ্ছে আবার কন্টিনিউ দিব। আচ্ছা হলো, তাহলে আমার কিন্তু ম্যাকটা ফার্স্ট টাইম সেট আপ হয়ে গেছে। এখানে দেখেন আমাকে ওয়েলকাম দিচ্ছে। তো এবার আমি দিব গেট স্টার্টেড। আচ্ছা, এবার আমার এখানে এই উইন্ডো চলে আসছে। এবার আমি ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে অ্যাবাউট থেকে সিস্টেম সেটিংসে যাব। সেখান থেকে আমি যাব আবার সফটওয়্যার আপডেটে, এবং আমি একটু চেক করব যে আমার যে সফটওয়্যারটা আছে এটা কি লেটেস্ট ভার্সন আছে কিনা। এটা খুব ইম্পর্টেন্ট। আপনি ফার্স্ট টাইম যখন যে কোনো অ্যাপেল প্রোডাক্ট আপডেট পারচেস করবেন তখন একটু চেক করে দেখবেন যে এটা আসলে লেটেস্ট ভার্সনে আছে কিনা। লেটেস্ট ভার্সনে না থাকলে লেটেস্ট ভার্সনে নিয়ে নেবেন, কিন্তু এর পরবর্তীতে যখনই নতুন কোনো আপডেট আসবে তখন প্রথম যে আপডেটটা আসবে সেটা দিবেন না। যেমন ধরেন এখন হচ্ছে তোহে 26.2, হ্যাঁ, তো ধরেন 27 যখন আসবে তখন 27-এর একদম ফার্স্ট ভার্সনটা, ওইটাতে অনেক সময় বাগ থাকে। আমাদের যেহেতু ডেভেলপমেন্টের কম্পিউটার অনেক কাজ আমরা করি, তো সেক্ষেত্রে যদি বাগ থাকে এটা কিন্তু ইউজ করা একটু ঝামেলা হয়, যে কারণে আপনি ওইটা স্কিপ করবেন। যেখানে দেখেন এখন আমার একটা আপডেট আসছে যেটা হচ্ছে যে 12.65 জিবির। তো এই মুহূর্তে আমি এই আপডেটটা চাচ্ছি না, আমি এটা পরে করব, যে কারণে আমি এটাকে আপডেট নাও করব। কিন্তু যদি এরকম হতো যে 26-এর জায়গায় 27, তখন হয়তো আপডেটের চিন্তা করতাম। তো এই মুহূর্তে আমি যেহেতু রেকর্ডিং করবো এই কারণে আমি এটা আপডেট করছি না। তো এখন হচ্ছে আমি আমার অ্যাপেল অ্যাকাউন্টে লগ ইন করে নিব। তো এটার জন্য আমি এখানে
তো দেখেন আমার কিন্তু অ্যাপেল অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল আমার যে সেট আপ এটা কিন্তু এখন রেডি। এখন আমি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে সাফারি ওপেন করব, এবং সাফারি ওপেন করে আমি ডাউনলোড করব হচ্ছে ডাউনলোড OBS। এটা আমি একদম ফার্স্ট করব, কারণ হচ্ছে যে আমি এই যে সেকেন্ড যে ক্যামেরাটা এটা দিয়ে রেকর্ড না করে আমি সরাসরি স্ক্রিন রেকর্ডিংটা আপনাকে দেখাতে যাচ্ছি আর কি। তো এখান থেকে আমি অ্যাপেল সিলিকনের এই ডাউনলোড ভার্সনটা নিচ্ছি এবং এটাকে আমি অ্যালাউ করব। অ্যালাউ করলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে আশা করি কয়েক সেকেন্ডের মধ্যে। আচ্ছা, এটা কি OBS এর সার্ভার মনে হয় একটু স্লো, যে কারণে আছে, সমস্যা নেই। আমরা ডাউনলোড ক্রোম, তো চেষ্টা করবেন সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে সফটওয়্যারটা ডাউনলোড করতে। যেমন আমি এখন গুগলের ওয়েবসাইট থেকে ক্রোম ডাউনলোড করছি, OBS এর ওয়েবসাইট থেকে OBS ডাউনলোড করছি, এরকম অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে এটা কিন্তু অনেক সময় সিকিউরিটি ইস্যু হতে পারে, তো এটা একটু মাথায় রাখবেন। তো একটু ওয়েট করি, আমার তো মনে হচ্ছে যে OBS এর আগে গুগল ক্রোম ডাউনলোড হয়ে যাবে। তাহলে ক্রোম যেহেতু ডাউনলোড হয়ে গেছে, আমি তাহলে ক্রোমটা ইনস্টল করে ফেলি। তো ক্রোমের এখানে আমরা ডাবল ক্লিক করব, দেখেন ডাবল ক্লিক করছি। এরপরে জাস্ট এই যে গুগল ক্রোমটাকে ড্রাগ করে এই অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে ছেড়ে দিব, ছেড়ে দিলেই দেখবেন আমার ক্রোম ডাউনলোড হয়ে যাবে, মানে ইনস্টল হয়ে যাবে আর কি। খুবই সিম্পল। অ্যাপেলের সফটওয়্যার ইনস্টল করা অনেক ইজি, হ্যাঁ, কিন্তু আনইনস্টল করা একটু প্যারা আর কি। আচ্ছা, তো আমার OBSটাও ডাউনলোড হয়ে গেছে, এবার আমি OBSটা ইনস্টল করি। এবং এটার ক্ষেত্রে দেখেন ইন্টারফেস ডিফারেন্ট হলেও মেকানিজমটা সেম। আমি জাস্ট অ্যাপ্লিকেশন ফোল্ডারে OBSটাকে মুভ করে দিব। তাহলে দেখেন আমার OBSও ইনস্টল হয়ে গেছে। এবার আমরা যদি আমাদের যে অ্যাপস আছে, অ্যাপসে গেলে আপনি দেখেন এই যে ক্রোম এবং OBS দুইটাই ইনস্টল হয়ে গেছে। তো আমি OBSটাকে ওপেন করব, এবং এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমি OBSটা রান করি, এবং এখানে স্ক্রিন রেকর্ডিং, ওপেন স্ক্রিন রেকর্ডিং প্রেফারেন্স, এখান থেকে আমি এটা এনেবল করে দিব এবং পাসওয়ার্ড দিয়ে দিই। আচ্ছা, কুইট অ্যান্ড রিওপেন। তারপরে হচ্ছে যে OBS উড লাইক টু নিউ ক্যামেরা এক্সটেনশন, ওকে। এবার এটা হচ্ছে অপটিমাইজ ফর রেকর্ডিং, আমি রেকর্ডিংটাই করব এটাতে। এবার বেসটা হচ্ছে আমাদের 1920x1080, এবং এটা হবে হচ্ছে 60 fps। আমি 60 fps এর ভিডিও রেকর্ড করি। তারপর আমি ক্লিক করব নেক্সটে ক্লিক করে অ্যাপ্লাই সেটিংস, তাহলে এটা এরকম হলো। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আচ্ছা, সেটা হচ্ছে যে আমার ম্যাকের মধ্যে আমি হচ্ছে যে এই টাইপ সি কেবলটা দিব। এটা লাগালে যেটা হবে, আমার এই মনিটরের মধ্যে হচ্ছে যেটা কানেকশন চলে আসবে, কিন্তু কেবল তো এত বড় হবে না। আচ্ছা, একটা কাজ করি, সেটা হচ্ছে আপাতত এটা এভাবে কানেক্ট করলাম। কানেক্ট করলে আমার পেছনের ডিসপ্লেটা ওপেন হয়ে যাবে আশা করি। হ্যাঁ, পেয়ে গেল। এবার আমি প্লাসে প্রেস করে আমার হচ্ছে যে পিছনের যে ডিসপ্লেটা আছে, macOS স্ক্রিন ক্যাপচার, ওকে, এবং এটা আমি অ্যালাউ করব। অ্যালাউ করে এবার আমি হচ্ছে যে এখানে এই যে M28U, মানে আমার পেছনে যে মনিটরটা, এটাই আমি এখন কানেক্ট করব। তাহলে দেখেন এখন কিন্তু এই যে আমার এই যে ডিসপ্লেটা কিন্তু পেয়েছে, কিন্তু আমার এই ডিসপ্লেটা যেহেতু 4K ডিসপ্লে, এ কারণে এটা হচ্ছে যে এখানে অনেক রেজুলেশন পেয়ে গেছে। তো আমি এটাকে ড্রাগ করে এনে এখানে এভাবে এটা আরও ছোট করতে হবে, দিয়ে তারপরে এই এখন কিন্তু আমার পিছনের ডিসপ্লেটা পারফেক্টলি পেয়েছে, এবং আমার এখন ডিসপ্লে রেকর্ড হবে। তারপরে মাইক্রোফোনের এখানে আমার হচ্ছে যে আপনি এখন কিন্তু দেখতে পারবেন যে আমার এখানে প্রপার্টিস থেকে কোন মাইক্রোফোনটা পাচ্ছে। তো ডিফল্ট হিসাবে আমার এখানে মাইক্রোফোন, মানে ম্যাকবুক এয়ারের যে মাইক্রোফোন ওইটাই পাচ্ছে। আপাতত ওইটা থাকুক, একটু পরে আমি আমার ডিজাইটাকে ম্যাকবুকের সাথে কানেক্ট করে নিব। তো এটা করে নিলাম। তাহলে এখন কিন্তু আমার যে স্ক্রিনটা সেটা পেয়ে গেছে। এবার আমি এখানে প্লাস প্রেস করব, প্রেস করে এখান থেকে আমি নিব হচ্ছে অডিও ক্যাপচার, এই যে অডিও ইনপুট ক্যাপচার। তারপর এখানে আমি এটা ওকে করে দিলাম, এবং এখান থেকে আমি সেম ম্যাকবুকের মাইক্রোফোনটাকে কানেক্ট করে দিলাম। তারপর macOS এর যে স্ক্রিন ক্যাপচার, এটা সাউন্ডটাকে আমি একটু কমায় রাখবো, আর এটার সাউন্ডটাকে আমি একদম বন্ধ করে দিব, এবং এটাকে আমি এখান থেকে হাইড করে দিব। আর নিচে যেটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের ম্যাকবুকের মাইক্রোফোন। তো আমরা এই দুইটা মাইক্রোফোনটাকে এখানে রাখবো, আর এটাকে আমি হালকা একটু কমায় ধরেন -10 dB এরকম রাখবো। দেখেন আমি এখন আমার রেগুলার স্পিডে কথা বলছি, কিন্তু আমার এটা কিন্তু রেড লাইনে যাচ্ছে না, তার মানে এটা ঠিক আছে। ওকে, তো এই দুইটা কাজ করে ফেললাম। এরপর আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমার ম্যাকবুকটাকে এই যে আমার এই পজিশনে রাখবো, এখানে রাখলাম। এবং এখন আমি আপনাকে একটু দেখাই, এখানে আমি এখন আরও কয়েকটা কাজ করব। ফার্স্ট অফ অল
হচ্ছে এই যে আমার এখানে এই ম্যাকবুকের এখানে হচ্ছে আমার 3টা ইউএসবি। তো এর মধ্যে আমি এখন যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি এটাকে চার্জে লাগাই দিই, চার্জ নেই। সেকেন্ড হচ্ছে এই আরেকটা ইউএসবি আছে, এটার একটা কাজ আছে সেটা দেখাচ্ছি, আগে এটা কানেক্ট করে নিই। আচ্ছা, এটা কানেক্ট করে নিলে যেটা হবে সেটা হচ্ছে আমার এই যে পাশে দেখেন একটা ডক আছে, এই ডকের মধ্যে এই যে আমার মেমোরি কার্ড লাগানো স্লট, 3টা ইউএসবি, 2টা টাইপ সি আছে। আর এই যে এই ইউগ্রিনের এই যেটা, এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি, টাইপ সি ইন টু টাইপ সি আউট। তো এখানে আমি সাধারণত হচ্ছে আমার যে ডিজিআই মিকটা আছে সেই মিকটা আমি এখানে লাগাই। আর এটার পিছনেও আরও কিছু ইয়ে আছে, এটা হচ্ছে বেসুসের একটা হাব। আর এটা হচ্ছে আমার মনিটরটা, এই যে আমি যদি ইয়ে করি, এটা হচ্ছে 4K মনিটর ফ্রম গিগাবাইট। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমাকে এখানে বলছে আপনি যে আমি যে টাইপ সি দিয়ে এটা কানেক্ট করলাম এটা কানেক্ট হয়েছে কিনা। তো এটার জন্য আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা অ্যালাউ করে দিব, তাহলে আমার যে থান্ডারবোল্টটা আছে সেটাও কিন্তু এটা কানেক্ট হবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার এই যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটাকে আমি ম্যাকবুকের সাথে কানেক্ট করব। এরপর থেকে আপনি আমার সরাসরি স্ক্রিন দেখতে পারবেন এবং পরবর্তী সেটআপগুলো আমরা সেখান থেকে করছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার মাউসটাকে আমি ম্যাকবুকের সাথে কানেক্ট করে নেব। তো এটা সিম্পল, এটা স্টার্ট করে এটা হচ্ছে যে পেয়ারিং মোডটা অন করব, অন করে নিলাম। তাহলে এখন হচ্ছে আমি এটাকে এখান থেকে এই যে ব্লুটুথে যাব, ব্লুটুথ এবং ব্লুটুথ সেটিংয়ে যাব। এই যে দেখেন এখানে লজিটেক, তো আমি এখন এটাকে কানেক্ট করব, এটা লজিটেক M650। তো এখন আমার মাউস কানেক্ট হয়ে গেছে, মানে আমার হাতে কিন্তু এখন অনেক কন্ট্রোল চলে আসছে। হ্যাঁ, তো মাউস কানেক্ট হওয়ার পরে প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে মাউসের কনফিগারেশন। তো সেটা হচ্ছে যে মাউসের এখানে যাব, এখানে যাওয়ার পরে এটা আপনি দেখেন অনেক স্লো, আমি যে এটা এখান থেকে অনেক দূর সরাচ্ছি কিন্তু এটা অল্প একটু সরছে, এটা স্পিডটা ফুল করে দিবে। এখন মাউসটা আমার কাছে মনে হচ্ছে অনেক ফাস্ট, এটা ফাস্ট। আর সেকেন্ড হচ্ছে যে ডাবল ক্লিক স্পিড, এই ডাবল ক্লিক স্পিডটাকে একদম স্লো করে দিবেন। এটা যদি স্লো না করেন তাহলে কি হবে, আপনি কোনো একটা কিছুতে ডাবল ক্লিক করলে, আচ্ছা আমি একটু পরে আপনাকে এটা দেখাচ্ছি, মানে ডাবল ক্লিক করলে দেখবেন ডাবল ক্লিক কাজ করছে না। এটা ওরা ফাস্ট করে রাখে হচ্ছে ওদের যে ম্যাজিক মাউস আছে সেটার জন্য, তো আমাদের এটা দরকার নেই। আর স্ক্রলিং স্পিডটাকেও আমরা এটা মানে বাড়ায় রাখবো। হ্যাঁ, আর এই যে ন্যাচারাল স্ক্রলিং এটা অফ করে রাখবেন, এটা অফ না করলে কি হয় সেটা আমি একটু দেখাই। আমি ধরেন সাফারিতে আসছি, তো সাফারিতে আসার পরে আমার ডিসপ্লে ওরিয়েন্টেশনটা উল্টা, দেখেন আমি কিন্তু স্ক্রল করে যখন আমি চাকা ঘুরাচ্ছি উপরের দিকে তখন হচ্ছে না, কিন্তু আমি নিচের দিকে ঘুরাইলে, সরি আমি নিচের দিকে ঘুরাইলে উপরে যায়, উপরের দিকে ঘুরাইলে নিচে যায়। অ্যাপেলের এই জিনিস হচ্ছে খুবই উইয়ার্ড। তো আমরা ন্যাচারাল স্ক্রলিংটাকে অফ করে দিব। হ্যাঁ, তাহলে আমরা নর্মালি উইন্ডোজ ইউজাররা যেভাবে ব্যবহার করি সেরকম হবে আর কি। আচ্ছা, তো এটার কাজ হলো, এবার আমার এটা ফার্স্ট স্টেপের কাজ শেষ। এবার সেকেন্ড স্টেপ হচ্ছে কিবোর্ড কানেক্ট করব, কিন্তু তার আগে আমি একটু ডিসপ্লেতে যাই। ডিসপ্লেতে যাওয়ার পরে আমার এটা হচ্ছে বিল্ট ইন, তো এটাকে আমি ড্রাগ করে আপনি দেখেন এই যে এখানে মেইন ডিসপ্লে হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার এক্সটেন্ডেড, আমরা মেইন ডিসপ্লে আর এটা হচ্ছে আমার এক্সটেন্ডেড ডিসপ্লে এভাবে। আচ্ছা, এটা হবে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার এক্সটেন্ডেড ডিসপ্লে, এটা ডিফল্ট থাকবে। এবং দেখেন আমার এটা কিন্তু 144 হার্টজ পাচ্ছে, আমার মনিটরটা 144 হার্টজের এবং এটা 144 হার্টজ পাচ্ছে। এটার কারণ হচ্ছে আমি যে কেবলটা লাগিয়েছি, আপনি খেয়াল করেছেন ডিরেক্ট টাইপ সি কেবল লাগিয়েছি হোয়াইট কালারের, একটু আগে আপনি দেখেছেন, এটা কিন্তু আমার মনিটর থেকে সরাসরি আসছে। কিন্তু অনেক সময় হয় কি আমরা বিভিন্ন হাব দিয়ে কানেক্ট করি, তো হাবগুলো বেশিরভাগই হচ্ছে 60 FPS এর সাপোর্ট করে। আমার যে হাবটা দেখেছেন বাসোসের 12,000 টাকা বা এরকম দিয়ে কিনেছিলাম, সেটাও কিন্তু সেম 60 হার্টজে সাপোর্ট করে। কিন্তু আপনি যখন ডিরেক্ট কানেক্ট করবেন টাইপ সি মনিটর থেকে তখন কিন্তু ফুল রিফ্রেশ রেটটা পাবে। তো এই জন্য আমি হচ্ছে মনিটর দিয়ে কানেক্ট করি, আদারওয়াইজ কিন্তু এভাবে করতাম না আর কি। তো এরপরে এখানে আমার এটুকুই হলো। এরপরে আমার যেটা কাজ সেটা হচ্ছে যেহেতু ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ করতে হবে, তো এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এটা হচ্ছে আমার বিল্ট ইন ডিসপ্লে, এটাকে আমি এখানে এভাবে দিয়ে দিব এবং এই যে এখন আমার কিন্তু এটা স্মুথনেসটা ঠিক হয়ে গেছে এবং এখন আমি এটা অ্যাপ্লাই করে দিলে আমার কিন্তু এটা হয়ে যাবে। ডিসপ্লের কাজ শেষ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার কিবোর্ড আছে ম্যাজিক কিবোর্ডটাকে অফ করব, অফ করে আবার অন করব, অন করে এবার আবার আমরা যাব হচ্ছে ব্লুটুথ সেটিংয়ে। তো ব্লুটুথ সেটিংয়ে গেলে আশা করি কিবোর্ডটা পেয়ে যাবে, এই যে ম্যাজিক কিবোর্ড কানেক্ট। তো এটাও কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এবার একটু দেখি। হ্যাঁ, এবার আমি কন্টিনিউতে প্রেস করলাম, এটাকে লেফটে রাখলাম ফর নাও, পরবর্তীতে এটাকে আমি রাইটে দিয়ে দিব। আমি এই যে ট্র্যাকপ্যাডটাকে সাধারণত এখানে রাখি না। তো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমার মানে মোবাইলের মেসেজগুলো আমি সাধারণত ম্যাকবুক থেকে দেখতে চাই না, তো এই কারণে আমি এটাকে কি করব, সিম্পলি রিমুভ করে দিব। মানে আপনি জাস্ট যে অ্যাপগুলো বেশি ব্যবহার করেন সেগুলো এখানে রাখবেন। মানে আমি নর্মালি এটা করি, আমার কাছে
অনেকের দেখবেন এখানে অনেক সফটওয়্যার থাকে, এটা দেখতে ভালো লাগে না, যে কারণে আমি এটা করবো না। আর এটা হচ্ছে ম্যাগনিফিকেশন, এটা আপনি এনেবল করলে এই যে একটু জুমিং করে তারপরে দেখাবে, অনেকের এই জিনিসটা পছন্দ, এই যে অ্যানিমেশনটা এরকম জুম করে করে দেখাবে। তো আমার এগুলো ভালো লাগে না, আমি এটা মিনিমাইজ করে রাখলাম। আমার যে সফটওয়্যারগুলো আমি সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলাই এখানে রাখবো। তো আমি মানে ম্যাপ যেটা, এটাও রাখবো না, এটাকে আমি রিমুভ করে দিব, একটু দূরে দূরে নিয়ে দিবেন। আমি ম্যাকবুকের মধ্যে ফেস টাইমও ব্যবহার করি না, তারপরে এটা কল, হ্যাঁ, এগুলো করি না। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা যত বেশি মানে ক্লিন থাকবে তত ভালো। তো আমি এটা সব বন্ধ করে রাখবো। নোটসও আমি এখানে ইউজ করি না, টিভি, মিউজিক, গান শুনি না আমি, গেম, অ্যাপ স্টোর। এটা হচ্ছে অ্যাপেল আইফোন মিররিং, মানে আমার কিন্তু আইফোন না ধরেও আমি এখান থেকে আইফোনটা কানেক্ট করতে পারি। তো এটা আমি এখন কানেক্ট করব, এটা কানেক্ট করে আমি কন্টিনিউতে প্রেস করবো। এবার আমাকে বলছে আমার আইফোনটাকে আনলক করতে, তো আমি আইফোনটা আনলক করলাম মোবাইল থেকে। আনলক করার পরে আমাকে বলছে যে অ্যালাউ, নোটিফিকেশান চাই কিনা, এবার গেট স্টার্টেডে দিব। এবার হচ্ছে যে আমাকে বলছে যে টাচ আইডি অন ইউর ম্যাকবুক, দিলাম। তো এখন আমি হচ্ছে আর এই ফোনটা ধরবো না, আমি বলবো যে অথেন্টিকেট অটোমেটিক্যালি, এবং এখানে আমাকে বলছে যে ম্যাকওএস পাসওয়ার্ড। আচ্ছা, আমার হাতের কাছে তো মাউস আছে। তো দেখেন এখন কিন্তু আমার মোবাইলটা এখানে কানেক্টেড, এবং আমি এখন এখান থেকে সরাসরি যে কোনো কিছু করতে পারবো। ধরেন আমি যদি এখান থেকে এখন ক্লিক করে মেইল দেখতে চাই, বা আমি যদি মেসেজ ওপেন করি বা সাফারি ওপেন করি মনে করেন, তাহলে আপনি এখান থেকে সাফারি দেখতে পারবেন, আর আপনি মানে যা যা ব্রাউজ করছিলেন বা যা করছিলেন সব আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, এবং একদম সেম জেস্চার দিয়ে আপনি এখান থেকে এটাকে চালাতে পারবেন। আচ্ছা, তো আপাতত আমার এর দরকার নেই। কমেন্ট কিউ প্রেস করবো কিবোর্ডে, তাহলে একদম ইনস্ট্যান্ট এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তো এরপর আমার যদি আর কোনো কিছু সেটিং লাগে আমি সেটা করব। আচ্ছা, এখানে আরও কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে আপনি দেখেন আমরা এখানে উইন্ডো টাইটেল বার ডাবল, এখানে অটোমেটিক্যালি ওপেন অ্যাপস শো, আচ্ছা, শো সাজেস্টেড অ্যান্ড রিসেন্ট অ্যাপ অন ডক, আমি এটা অফ করে দিব। এখানে তাহলে কোনো কিছু রিসেন্ট থাকবে না। আইফোনের উইজেট আপনি মোবাইলে কম্পিউটারে যদি দেখতে চান সেটা আপনি এখানে দেখতে পারেন, আমি এটা অফ করে রাখি। এরপর এখানে হচ্ছে যে ক্লোজ উইন্ডোজ হোয়েন ক্লোজিং দ্য অ্যাপ, তারপরে হচ্ছে টাইলড উইন্ডো মার্জিন, সেটা আপনি চাইলে এখান থেকে এনেবল করতে পারেন, আমি এটা অফ করে রাখলাম। এটা হচ্ছে কি, ধরেন আমি সাফারিয়াতে আছি এবং আমি আরেকটা কিছু ওপেন করি, ধরেন মেইল যদি এখন কানেক্ট করা নেই, মেইল কানেক্ট করতে হবে আমার, একটু পরে করছি। তার আগে এখানে আমরা অ্যাপসে যাই, অন্য কোনো একটা অ্যাপ ওপেন করি, ধরেন কি হতে পারে, বুকস। তো নট নাও, এখানে আমার সব বই চলে আসবে, আমি যে বইগুলো পড়ছিলাম। তো আপনি এটাকে ড্রাগ করে আপনার হচ্ছে মাউসটা যখনই আপনি এরকম এক সাইডে দিবেন তখন এটা এক সাইডে চলে আসছে, আর এটাকে আপনি যখন এরকম আবার এই সাইডে দিবেন তখন সেটা এই সাইডে চলে আসছে। এই দুইটার মাঝখানে কোনো মার্জিন নেই, হ্যাঁ, কিন্তু আপনি যদি এখানে টাইলড মার্জিনটা অন করে দেন তাহলে এখানে একটু মার্জিন চলে আসবে আর কি। তো আমরা এটা চাই না, এটা আমি এখানে অফ করে দিলাম। এখন আমরা হচ্ছে আমাদের যে বাকি যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ডাউনলোড করব। তো ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে ডাউনলোড করব হচ্ছে ডাউনলোড ভিএস কোড। ভিএস কোড ছাড়া চলা আমার জন্য অনেক কঠিন, তো এখান থেকে আমি হচ্ছে যে ম্যাকওএস অ্যাপেল সিলিকন এটা ডাউনলোড করব। ডাউনলোড, এরপরে আমি ডাউনলোড করব হচ্ছে ডাউনলোড ক্রোম, সরি নোশন, NOTION, নোশন। এবার ডাউনলোড দিব নোড। এখান থেকে হচ্ছে যে ম্যাকওএস ইনস্টলার, এখান থেকে আপনি কিন্তু আপনার ভার্সনটা সিলেক্ট করে দিতে পারেন। আমরা x846 OS দিতে পারি, বা আচ্ছা আমাদের এটা আর্ম প্রসেসর ঠিকই ছিল, অ্যালাউ। তারপর আর কি দিব, আচ্ছা এখন হচ্ছে যে মাউস পয়েন্টার হাইলাইট করি না আমি, এটা করি হচ্ছে আমি অ্যাপ স্টোরের এখান থেকে একটা অ্যাপ আছে যেটার নাম হচ্ছে আচ্ছা আমি যা যা অ্যাপ ইউজ করি সেগুলো তো এখান থেকে দেখা যাবে, তাই না? নট নাও, এখান থেকে গেলে আপনি এখানে আমি যে অ্যাপগুলো ইউজ করি সেগুলো দেখা যাবে। হ্যাঁ, এখানে আছে সব। তো প্রথম যেটা সেটা হচ্ছে আমার কিনোটটা লাগবে, এটা হচ্ছে আপনার মাইক্রোসফটে যেটা পাওয়ার পয়েন্ট ব্যবহার করেন, অ্যাপেলে হচ্ছে কিনোট, এবং এটা কিন্তু অ্যাপেল ইউজারদের জন্য ফ্রি, তো এটা অনেক ভালো এবং খুব পাওয়ারফুল, আমি এটা ইউজ করি। ক্যানভা ইউজ করি, এই যে এল মিডিয়া ভিডিও প্লেয়ার, এটা হচ্ছে আমি ভিডিও দেখার জন্য ব্যবহার করি। তারপরে হচ্ছে এই যে সিস্টেম কালার পিকার, এটা দিয়ে আমি কালার পিকিং করি, আপনি দেখেছেন আমরা এখান থেকে যে কালার পিকিংটা করি।
ক্যাপকাট ভিডিও এডিটের জন্য, হাইপার কার্সর, হ্যাঁ, তারপর হচ্ছে ইনস্টাপেপার দিয়ে আমি যখন কোনো একটা পেজ দেখি, কোনো একটা পেজ ব্রাউজ করছি, হঠাৎ করে আমার মনে হয়েছে যে আমি এটা পরে দেখবো, তখন আমি ইনস্টাপেপার এটা সেভ করে রাখি। এখানে আমি কিন্ডেলটা ব্যবহার করি না, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটা আমার লাগবে এখানে। এই কয়েকটা অ্যাপই আমি এখানে ব্যবহার করি, জাস্ট ম্যাক অ্যাপস, এই যে। আচ্ছা, এবার হচ্ছে ডাউনলোড স্টুডিও, WP স্টুডিও লেখা লাগতো, এটাও ম্যাকের জন্য, ম্যাক উইথ অ্যাপেল সিলিকন অ্যালাউ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের জন্য আর কি। তো এবার আমরা একটু আমাদের যে ব্রাউজার ডাউনলোড ফোল্ডার আছে সেখানে যাবার পরে প্রথম যেটা করব সেটা হচ্ছে যে VS কোডটাকে আমি ইনস্টল করে নিই। তো এই যে VS কোডের ক্ষেত্রে ব্যাপারটা সেম, জাস্ট ড্রাগ করে অ্যাপ্লিকেশন ফোল্ডারে দিয়ে দিব, কাজ শেষ। যে কপি হচ্ছে, তারপরে হচ্ছে যে নোশন, সেম জাস্ট ড্রাগ করে এখানে দিয়ে দিব। এরপরে হচ্ছে নোড, এগ্রি, ইনস্টল, ম্যাকের পাসওয়ার্ড, ক্লোজ। এরপরে হচ্ছে এটা এখনো ওয়ার্ডপ্রেস স্টুডিওটা এখনো হয় নাই, এই ফাঁকে আমি যেটা করবো সেটা হচ্ছে VS কোডটাকে কনফিগার করে ফেলি। তো ওপেন এবং ক্রোম ওপেন করি। আচ্ছা, যে হাইপার কার্সর এখন দিলে আমার কিন্তু এখন মাউস পয়েন্টারটা ওপেন হবে, হাইলাইটারটা। এটার কালারটা একটু উইয়ার্ড না? আমি এখানে যাব, সেটিংসে যাব, এখান থেকে এখানে যাওয়ার পরে যে কালারে গেলে আপনি এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারেন। এই কালারটা বেশি ভালো লাগে দেখতে, তাই না? একটু বড় করে দেই। এটা হচ্ছে যে আপনার এই যে অপাসিটিটা, তো আমি এটা মিডিয়ামে রাখবো। আর ক্লিক ইফেক্ট এটা অফ করে দিব। এটা অন করাও যেতে পারে, যে ক্লিক করলে দেখা যাবে যে ক্লিক করেছি, দরকার নেই। আচ্ছা, তো ইউজ AI ফিচার কোপাইলট ফর ফ্রি, এখানে আপনি হচ্ছে আপনার গিটহাব অ্যাকাউন্টে লগ ইন করবেন। আমি আপাতত স্কিপ ফর নাও করি, মার্ক অল ডাউন দিই, এরকম হলো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটা এখানে এভাবে দিয়ে দিলাম, ফাইন। এবার আমার হচ্ছে VS কোডের মধ্যে আমি এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি আমার ক্রোমে যাব, ক্রোম, CH আর অ্যালাউ, ওপেন দেই। এটা ডিফল্টই হবে, অটোমেটিক সেন্ড স্ট্যাটিস্টিক্স না, ওকে। এবার ইউজ ক্রোম অ্যাজ মানে আমার ডিফল্ট ব্রাউজার। আচ্ছা, ডোন্ট সাইন ইন দেই আপাতত, পরে আমি আমার অ্যাকাউন্টগুলোতে সাইন ইন করে নিচ্ছি। এখন আমি যাব হচ্ছে github.com/shubha, শুভ আলয়, যেটা হচ্ছে আমার গিটহাব প্রোফাইল। তো এখানে যাবার পরে আমি এটাকে এরকম একটু আগে যেরকম করেছি না, সাইড বাই সাইড রাখি, আর এটাকে আমি এরকম এই সাইডে রাখি। আচ্ছা, এবার এখানে আমি যাব রিপোজিটরিতে, এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোড কাস্টমাইজেশন। তারপর এখানে আসলে আপনি এখানে দেখেন, এখানে যে কোড আছে, আমি এটাকে এখান থেকে কপি করে নিলাম। এখানে আমি যাব সেটিংসে, সেটিংস থেকে যাব এই সেটিংয়ে, এখান থেকে এখানে, এরপরে এখানে যাই আমি হচ্ছে আমার এই কোডটা পেস্ট করে দিব, দিয়ে সেভ। তাহলে আমার যে স্টাইলটা সেটা সরাসরি এখানে চলে আসছে, ফার্স্ট অফ অল। সেকেন্ড যেটা কাজ সেটা হচ্ছে বেসিক কিছু কাজ, যেমন আমার যে এক্সটেনশনগুলো আছে সেগুলো আমি ইনস্টল করব। তো এখানে হচ্ছে আমি সবগুলোর নাম লিখে দিয়েছি, প্লাস অথরের নাম। তো এখন আমরা একটা একটা করে এখানে ইনস্টল করে দিব। অটো ক্লোজ ট্যাগ, ট্রাস্ট পাবলিশার অ্যান্ড ইনস্টল, তারপরে হচ্ছে অটো ইম্পোর্ট, এটা হচ্ছে ES6 জাভাস্ক্রিপ্টের কোড লিখতে গেলে এটা হেল্পফুল হয় আর কি, এই এক্সটেনশনটা। এটা ইনস্টল। তারপর হচ্ছে অটো রিনেম ট্যাগ, এরপর হচ্ছে ESLint, এরপর হচ্ছে ইন্ডেন্ট রেইনবো, এটা খুব সম্ভবত এখন আর দরকার হয় না। আচ্ছা, ইনস্টল করে রাখি। এরপর হচ্ছে HTML CSS সাপোর্ট, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড স্নিপেট, লাইভ সার্ভার, লাইভ সাস কম্পাইলার, এটা দিয়ে সাসা যদি আপনি কোড লিখেন তাহলে এটা আপনার জন্য হেল্পফুল হবে। তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল আইকন থিম, এটা
এবং আমরা ম্যাটেরিয়াল আইকন থিমটাই সেট আপ করে দিই npm ইন্টেলিজেন্স। এরপরে পোস্টম্যান পরে ptr, তারপর হচ্ছে সিম্পল রিয়্যাক্ট কোড স্নিপেট। কোন এক্সটেনশনটা দিয়ে আমি কি কাজ করি এটার উপরে কিন্তু আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন, ওখানে ওটার আরও ডিটেইল বলা আছে। এখন আমি জাস্ট ইনস্টল করে যাচ্ছি। তারপর হচ্ছে এই যে স্নিপেটটা হয় কি, আপনি কোড বেজে যখন কাজ করছেন তখন যদি মনে করেন যে আমি ওই কোডের একটা স্ক্রিনশট নিতে চাই, তাহলে কিন্তু স্নিপেটটা খুব কাজ দেয়। আমাদের নর্মালি একটা কোডটাকে একটা জায়গাতে ধরেন গুগলে কোনো একটা ওয়েবসাইটে যায় পেস্ট করে সেখান থেকে স্টাইল করতে হয়, এখানে আপনি একদম অন দ্য গোতেই করে ফেলতে পারবেন। তো এটা খুব ভালো। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস স্নিপেট, ওয়ার্ডপ্রেসের কোড লেখার সময় এটা খুব হেল্পফুল হয়। এরপরে হচ্ছে টেলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স, টেলউইন্ডে কোড লেখার সময় এটা খুব হেল্পফুল হয় বাই টেলউইন্ড ল্যাবস। ওকে, আর থিমের জন্য আমি ব্যবহার করি অ্যান্ড্রোমিডা, কিন্তু এখানে আরও কিছু পপুলার থিম আছে। লাস্ট বহু বছর ধরে আমি অ্যান্ড্রোমিডা থিমটাই বেশি ব্যবহার করি, এটা আমার ভালো লাগে আর কি দেখতে খুব, অ্যান্ড্রোমিডা। আচ্ছা, তো তাহলে আমার ভিএস কোড কনফিগার করা শেষ। এরপরে আমাদের ভিএস কোডে আর কোনো কাজ নাই। হ্যাঁ, আমাদের নোড জেএসও কনফিগার করা হয়ে গেছে। তাহলে আমাদের যা অ্যাপ আছে এগুলোর কাজ শেষ না, আমাদের ইয়েটা শেষ হয়নি না, গুগল মানে ওয়ার্ডপ্রেস স্টুডিওটা আমাদের এখনো কনফিগার করা হয় নাই। এটাকে ড্রাগ করে এখানে দিয়ে দিব। অ্যাপ স্টোরে এখানে আমাদের যা অ্যাপ ছিল সবই মনে হয় ইনস্টল হয়ে যাবার কথা। এই যে সিস্টেম কালার পিকার, এটাকে ওপেন করতে হবে একবার, গেট স্টার্টেড করব, তাহলে দেখবেন এটা এখানে উপরে চলে আসবে। সেটিংসে যাবার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে উপরে মেনু বার। তো মেনু বারে গেলে আপনি মেনু বারে কী কী দেখতে চান, যেমন ধরেন ক্লকের যে অপশন, আমি ডেট দেখতে চাই না এখানে। তারপরে শো দ্য ডেট অফ দ্য উইক, এটাও রাখবো না। তারপরে এটা হবে অ্যানালগ এরকম, বাস। তারপরে আর কিছু এখানে দরকার নেই আমার, ঘড়িটা এরকমই থাকবে, ডান। তারপর এখানে আমাদের হচ্ছে উপরে আমি কি কি রাখতে চাই, যেমন ধরেন আমি স্পটলাইট এটা রাখবো না, ব্লুটুথ দরকার নাই, ব্যাটারি সেটিংটা থাকুক, কিন্তু ব্যাটারি অপশনের এখান থেকে আমি বলবো যে শো পার্সেন্টেজ, তাহলে এখানে আমি পার্সেন্টেজটা দেখতে পারবো। আর এটা হচ্ছে যে এটা অলওয়েজ ডান। তারপরে আমি এখানে এয়ারড্রপ রাখবো না, ফোকাস মোড আমার দরকার নাই। স্ক্রিন যে মিরর হচ্ছে এটা আমি এখানে দেখতে চাই, ডিসপ্লেটা এখানে আপনি চাইলে রাখতে পারেন। স্ক্রিন মিররিংটা হয় অ্যাক্টিভ, হ্যাঁ, সাউন্ড হয় অ্যাক্টিভ, নাও প্লেয়িং হয় অ্যাক্টিভ। এখানে আপনি দেখেন আরও কি কি চান আপনি, যেমন ধরেন টাইমার, আপনি যদি টাইমার এনেবল করতে চান, আমার টাইমার লাগে না। এই যে কালার পিকার, এটা এখানে এনেবল করা আছে, কিন্তু আমি এখান থেকে এখন দেখতে পাচ্ছি না কেন। এটা মনে হয় একবার রিস্টার্ট দিলে চলে আসবে কালার পিকারটা উপরে। আচ্ছা, তাহলে আমার এই যে উপরে মেনু বার যেটা, এটাও কিন্তু কনফিগার করা হয়ে গেল। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, আমার মিনিমালিস্ট জিনিস পছন্দ, মানে অনেক ক্লাটারিং হলে হচ্ছে ব্যাপারগুলো ভালো লাগে না আর কি। হ্যাঁ, তো আচ্ছা, এখানে হচ্ছে আমি আরেকটা সফটওয়্যার ডাউনলোড করব, ডাউনলোড অ্যাফিনিটিটা হচ্ছে আপনি যদি ফটোশপ ব্যবহার করেন তাহলে এটা হচ্ছে ফটোশপের অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। এটা ফ্রি ভার্সন এবং ক্যানভা রিসেন্টলি এটা কিনে নিয়েছে, তো এটাতে ফ্রিতে মোটামুটি অনেক কাজ করা যায় এবং এই কারণে আমার এটা খুব পছন্দ, কারণ আমি আসলে ফটোশপে ডিজাইন করে অভ্যস্ত। তারপরে ডাউনলোড ফিগমা, এটা এখানে ডাউনলোড করে নেই। ম্যাকওএস অ্যাপ ডাউনলোড। এরপর মানে আপনার হচ্ছে কি, এটা ডিপেন্ড করবে আপনি কি সফটওয়্যার ব্যবহার করেন, সেই সফটওয়্যারের রিকোয়ারমেন্ট ওয়াইজ আপনি হচ্ছে এটা করবেন। এই যে আইকনটা, এটার ডকটা, এটার সাইজটাকে আমি একটু ছোট করে দিই, এবং এটা আমি হচ্ছে যে এই উইন্ডোতে রাখবো না, এটা আমি রাইটে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমি যখন ভিডিও রেকর্ড করবো তখন আমরা একটা ফুল উইন্ডো পাবো আর কি এখানে। আচ্ছা, এবার হচ্ছে কিবোর্ডে একটু সেটিং আছে, সেটা কনফিগার করে নেই। সেটা হচ্ছে ওয়ার্ল্ড সাইন বাটন, এই বাটনে প্রেস করলে কি হবে সেটা। তো এখানে আমরা হচ্ছে ইনপুট সোর্সের এখানে এডিট করব। এডিট করার পর আমি এখানে নতুন একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, যেটা হচ্ছে বাংলা এবং বাংলা ট্রান্সলেশন, এটা দিয়ে অ্যাড। এবং এটা অ্যাড করার সাথে সাথে দেখেন এখানে একটা এ লেখা উঠেছে, মানে
এখন আপনি যদি এখানে কোনো কিছু লেখেন সেটা ইংলিশে লেখা উঠবে। দেখেন এই যে আমি এখানে লিখছি আলী হোসেন, ইংলিশে লেখা উঠছে, তাই না? কিন্তু এখানে আবার ক্লিক করে আপনি যদি বাংলাতে যান তাহলে এখন কিন্তু আপনি যাই লিখবেন, ধরুন আমি যদি লিখি AMI আমি, তাহলে হবে আমি, এরকম আর কি। AMI দিয়ে আমি এখন কিবোর্ডে 3 প্রেস করলে আমি হবে। তারপরে BANGLAR বাংলার, হ্যাঁ, গান, এভাবে হচ্ছে। কিন্তু আপনি যদি এটাকে আরো স্মুথ করতে চান তাহলে কিন্তু একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা সেটিংসে যাই, এডিট, আচ্ছা এখানে আছে এই যে ইউজ ক্যাপস লক কি টু সুইচ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো আমি এটা এনেবল করে দিলাম। এখন কি হবে, আমি যখন আমার কিবোর্ডে এই যে ক্যাপস লকে প্রেস করব আপনি দেখবেন যে এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে। দেখেন দেখেন চেঞ্জ হচ্ছে। এর ফলে কি হয়, আমরা মনে করেন যাই হচ্ছে ট্রান্সলেশন, ও ট্রান্সকম ডিজিটাল না, ট্রান্সলেশন, গুগল ট্রান্সলেশন দিলেও হতো। আচ্ছা, এবার আপনি একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে মনে করেন আপনি ইংলিশে আছেন, হ্যাঁ, এবার আমি মনে করেন লিখছি যে আই এম, এবার আমি বাংলায় লিখলাম আলী হোসেন। দেখেন আমি কিন্তু জাস্ট আমার ক্যাপস লক প্রেস করে করে আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছি এবং খুব দ্রুত টাইপ করতে পারছি। এটার ফলে কি হয়, যখন আমরা নোট করি, নোটের সময় অনেক সময় হয় না যে আমরা এর মাঝখানে একটুখানি ইংলিশ লিখতে চাই। যেমন ধরেন আমি যদি লিখি যে যদি, এভাবে না, যদি আপনি কোনো, এবার PROGRAMMING প্রোগ্রামিং, LANGUAGE ল্যাঙ্গুয়েজ শিখতে চান, খুব দ্রুত কিন্তু আমি ল্যাঙ্গুয়েজটাকে সুইচ করতে পারছি। হ্যাঁ, তো এটার জন্য আমি হচ্ছে যে এভাবে আমার কিবোর্ডটাকে কনফিগার করে নিই। তো এরকম ছোট ছোট বেসিক কিছু ট্রিক্স আপনি যখন ইউজ করবেন, করতে করতে কিন্তু এগুলো আপনার মানে ইউজ টু হয়ে যাবেন আর কি আপনি। তো এটা আমি আমার এটা ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম, এগুলো লাগবে না। এবং এখানে অ্যাফিনিটি, আচ্ছা আমার ফিগমা এখনো ডাউনলোড হয়নি, তো ডাউনলোড হয়ে গেছে ফিগমা ফাইল, মাত্র 2 MB, ফানি। আচ্ছা, ফিগমা ডাউনলোড ডান। অ্যাফিনিটিটা আমি ওপেন করে আপনাকে দেখাই। আমি যদিও বেশিরভাগ সময় টুকটাক কাজের জন্য ফটোপিয়া ব্যবহার করি, আপনারা দেখেছেন আমি ভিডিওর মধ্যে ফটোপিয়া ব্যবহার করি, কিন্তু অনেক সময় হয় না যে অ্যাফিনিটি, আচ্ছা অ্যাফিনিটি ওপেন করব। দেখেন ল্যাঙ্গুয়েজ সুইচিংটা কত স্মুথ আর কত ফাস্ট, তাই না? তো এই জন্য আমি আসলে সবসময় এক্সটার্নাল কিবোর্ড মাউস ব্যবহার করি এবং এভাবে আমি সাধারণত কাজ করি। এই এই সেটআপটা কিন্তু আপনি আপনার মানে ম্যাকবুকেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এবার আমি এটা ওপেন করি, লগ ইন করি। ও আচ্ছা, এখন আমাকে লগ ইন করতে হবে না। আচ্ছা, এখানে ওরা একটা টিউটোরিয়াল দিয়েছে, আমাদের টিউটোরিয়াল লাগবে না, আমরা স্কিপ করি। আই অ্যাগ্রি টু শেয়ার, আচ্ছা কন্টিনিউ, স্টার্ট ক্রিয়েটিং। এখান থেকে এখন দেখেন আপনি কি বানাতে চান। মনে করেন আপনি এখানে প্লাসে প্রেস করবেন এবং এখানে আপনার হচ্ছে যে ওরিয়েন্টেশন, আপনি কোন ওরিয়েন্টেশনে সেট আপ করতে চান, এবং এখানে দেখেন প্রচুর প্যাটার্ন আছে। তো মনে করেন আপনি ওয়েবসাইটের জন্য কোনো কিছু ডিজাইন করবেন, তাহলে আপনি চলে যাবেন এই যে এখানে আমরা 1920x1080, এখান থেকে আপনি অন্য সেটিংগুলো, যেমন আপনি DPI কত রাখতে চান, ফাইল সাইজ কত, উইডাইট, হ্যাঁ, কালার ফরম্যাট সব সেট আপ করে ক্রিয়েট ডকুমেন্ট দিবেন। দেখেন একদম ফটোশপ, তাই না? এখানে একদম সব সেটিংগুলো আছে। ইভেন আপনার ফটোশপের যে বেসিক কিবোর্ড শর্টকাট, যেমন V প্রেস করলে মুভ টুল, হ্যাঁ, P প্রেস করলে আপনার পেন টুল, তারপরে হচ্ছে B প্রেস করলে ব্রাশ টুল, তারপরে হচ্ছে যে আপনি H প্রেস করলে হ্যান্ড টুল, একদম সেম টু সেম এখানে কাজ করে। ইভেন এই একই অ্যাপের মধ্যে আপনার ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই আছে, পিক্সেল ভার্সন মানে ফটোশপ ভার্সন, ভেক্টর মানে হচ্ছে ইলাস্ট্রেটর ভার্সন। তো একটু কষ্ট করে অল্প কিছু টুইক শিখে নিলে এটা কিন্তু অনেক ভালো। তো আমি এখনো পুরোপুরি অভ্যস্ত হই নাই, কিন্তু ম্যাক্সিমাম কাজগুলো আমি এখন এটাতে করতে পারি। আচ্ছা, আমার লাগবে হচ্ছে গুগল ড্রাইভ। আচ্ছা, তো এইভাবে আমি হচ্ছে সাধারণত আমার ম্যাক ডিভাইস সেট আপ করি, এবং নো ম্যাটার হোয়াট টাইপ অফ ম্যাক ডিভাইস ইউ হ্যাভ, ইট মে বি ম্যাকবুক অর ম্যাক মিনি অর ম্যাক স্টুডিও, যেটাই হোক, সব জায়গাতে আপনি কিন্তু সেমভাবে কনফিগার করতে পারবেন এবং আপনার মতো করে আপনি কাজ করতে পারবেন। এবং এটা খুব বেশি জটিল কিছু না। তবে একটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে আমি যদি একটা অ্যাক্টিভিটি মনিটর ওপেন করি, ACTI অ্যাক্টিভিটি মনিটর, এই মুহূর্তে আমার কিন্তু আমি মানে আমার যে ডক আছে, ডকটাকে রাইটের পরিবর্তে লেফটে আনি, আপনাকে একটু দেখাই। লেফটে দেখেন আমার জাস্ট সেটিং, OBS, গুগল ক্রোম, এবং গুগল ক্রোমে মাত্র একটা অ্যাপ রান আছে। তাতেই আমি যদি অ্যাক্টিভিটি মনিটরের থেকে র্যামে যাই, আপনি দেখেন আমার 10 GB র্যাম ইউজ হচ্ছে। তো অনেকেই আছে যে 8 GB র্যাম দিয়ে হবে কিনা এই জাতীয় কথা বলে।
আমার জন্য আসলে 16 GB র্যামও কম হয়ে যায়। আপনি 4 GB মানে 16 GB কম র্যাম হলে আপনি কিন্তু ভুগবেন। যদিও M4 এর পর থেকে সবগুলোতেই ডিফল্টভাবেই 16 GB থাকে, কিন্তু আপনি যদি M1 M2 M3 এগুলো পারচেস করতে চান তাহলে র্যাম 16 GB না হলে আপনি ডেভেলপমেন্টের জন্য পারচেস করলে আপনি কিন্তু ভুগবেন। হ্যাঁ, আমার কিন্তু এখন দেখেন কোনো সফটওয়্যারই নাই, তাও এই অবস্থা। এবং পরবর্তীতে আপনি যখন একসাথে কাজ করতে চাবেন তখন কিন্তু আপনার একসাথে অনেক সফটওয়্যার থাকবে এবং তখন আপনি কিন্তু এটাতে প্যারা খাবেন। এরপরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফাইন্ডারে যাব। এই যে এখানে ফাইন্ডার থেকে আমরা যাব সেটিংসে। এটা হাইড করে দিই। তো সেটিংসে আসলে এখানে দেখেন আমরা যখন এই যে ফাইন্ডারটা ওপেন করছি, ফাইন্ডার ওপেন করলে একদম প্রথমেই আমার রিসেন্ট চলে আসে। আমি সেটা চাই না, তো আপনি এখান থেকে এটা অফ করে দিতে পারেন, এই দুইটা। এবার আপনি যখন ফাইন্ডারটা ওপেন করবেন তখন দেখেন আপনার অ্যাপ্লিকেশন ফোল্ডার যেটা, এটা চলে আসতেছে। তো এখানে আমরা এগুলোকে আরেকটু অর্গানাইজ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে আমি চলে যাব হচ্ছে যে আলী হোসেন, এটা হচ্ছে আমার রুট ফোল্ডার। এখানে আমি একটা নতুন ফোল্ডার তৈরি করব। তো Ctrl+Shift+N দিলে আপনার একটা নতুন ফোল্ডার হবে যেটার নাম আমি দিব ডেভেলপার, DEVELOPER। তাই পেলে আপনি ডেভেলপার ফোল্ডারের নাম দিলেই আপনি দেখবেন ফোল্ডারটা এরকম হয়ে যাবে। তো আমি এটাকে রাখবো হচ্ছে এখানে। সবচেয়ে বেশি আমি ডেস্কটপে যাই, তো ডেস্কটপটাকে আমি রাখবো সবার উপরে, তারপরে রাখবো ডাউনলোডস, তারপরে ডেভেলপার, এরপরে ডকুমেন্ট। এই ফোল্ডারটা আমার একদমই লাগে না, এটাকে আমি এখান থেকে আনপিন করে দিব, রিমুভ ফ্রম সাইডবার। এরপর আমার এখানে আরও যেটা লাগে সেটা হচ্ছে মুভিজ ফোল্ডারটা, কারণ হচ্ছে আমি যে ভিডিওগুলো রেকর্ড করি মানে OBS সেগুলো মুভিজ ফোল্ডারে যে এখানে এসে জমা হয়। এগুলোকে আমি এখানে রাখবো। এই তিনটা আমার হচ্ছে যে মানে রিকোয়ার্ড আর কি। তো এই কয়েকটা আমি এখানে রাখলাম। এরপরে আমার প্রয়োজন অনুযায়ী আমার আরও কিছু ফোল্ডার লাগে, যেমন হচ্ছে গুগল ড্রাইভে গেলে আমার হচ্ছে এখানে ইন্ট্রো, এই যে ফোল্ডারটা, এটা আমার সব মানে ম্যাক্সিমাম টাইমে লাগে, কারণ এখানে হচ্ছে যে আমার ভিডিও এডিটের সময় আমার যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো সব এই ফোল্ডারটার মধ্যে আছে। তো এগুলো দিলাম। এখানে আমি আর যা যা দেখাতে চাই সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিব। লোকেশনের এখানে এই যে আইক্লাউড ড্রাইভ, এটা আমি চাই যে থাকুক। তারপরে হচ্ছে আলী হোসেন, এটা তো অবশ্যই থাকবে। হার্ড ডিস্ক, আমার এখানে যদি কোনো হার্ড ডিস্ক থাকে সেটা, এক্সটার্নাল ডিস্ক থাকলে সেটাও এখানে থাকবে। সিডি ডিভিডি আমার নাই। এয়ার ড্রপের ফোল্ডারটা ওখানে থাকুক। তারপরে হচ্ছে যে ট্র্যাশ, এটা থাকুক। আর হচ্ছে এই যে ট্যাগগুলো, আমার এই ট্যাগগুলো লাগে না, আমি এটা এখানে দিলাম। তাহলে এটা কিন্তু আরও বেশি ক্লিন হয়ে গেল, তাই না? ট্যাগের এখানে গেলে আপনি ট্যাগ অর্গানাইজ করতে পারেন, আমি তো ট্যাগই বাদ দিয়ে দিলাম। তারপর জেনারেলে গেলে এখানে হচ্ছে যে শো আইটেমস অন ডেস্কটপ। আপনি যদি আপনার কম্পিউটারের মধ্যে কোনো SSD বা কিছু কানেক্ট করেন তাহলে দেখবেন এখানে আপনার SSDটা দেখায়। আমি এটা দেখাতে চাই না, এই কারণে আমি এক্সটার্নাল এগুলো সব এখান থেকে হাইড করে দিলাম। ওপেন ফোল্ডার্স ইন ট্যাব ইনস্টেড অফ নিউ উইন্ডোজ। তারপরে এখানে অ্যাডভান্সে গেলে আপনি অ্যাডভান্স, যেমন শো অল ফাইলস নেম এক্সটেনশন, আপনি কোনো ফাইলের এক্সটেনশন নেম দেখতে চাইলে এখানে ক্লিক করলে তখন আপনার ফাইলের সাথে এই যে .pdf এই এক্সটেনশনটা দেখাবে, এরকম আর কি। তারপরে রিমুভ আইটেমস ফর দ্য ট্র্যাশ আফটার 30 days, এটা আপনি দিয়ে রাখতে পারেন, যদিও আমি এমনি প্রতিদিন ট্র্যাশ ক্লিয়ার করি। তারপর হচ্ছে এখানে হোয়েন পারফর্মিং এ সার্চ, তাহলে আমাদের ফাইন্ডারের যা যা কাজ ছিল এটা মোটামুটি শেষ। আরও কয়েকটা কাজ বাকি আছে, আমরা আবার একটু সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে জেনারেল, এখানে যখন আমার নতুন কম্পিউটার ওপেন, মানে আমি যখন এই ফাইন্ডারটা ওপেন করবো তখন কোথা থেকে ওপেন হবে, আমি দিব ডেস্কটপ। এর ফলে কি হবে আপনি দেখেন, এখন আমি এটা কেটে দিচ্ছি, কিন্তু আমি যখন এখন ফাইন্ডার ওপেন করবো আমাকে ডেস্কটপ ফোল্ডারটাই এখানে দেখাবে। আপনি চাইলে ডাউনলোড ফোল্ডার বা আপনি যে ফোল্ডারটাতে সবচেয়ে বেশি প্রেফার করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এবার হচ্ছে আমি এখানে কয়েকটা উইজেট সেট আপ করবো। অ্যালাউ, এডিট উইজেট, এবং এর মধ্যে ফটোজ, এই উইজেট আমার লাগবে না। এই উইজেট আমার কক্সবাজারের টেম্পারেচার অলওয়েজ দেখি। যাই হোক, তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার এই ব্যাটারি, এই উইজেটটা আমার লাগবে। তাহলে হচ্ছে যে আমার কোথায় কতটুকু চার্জ আছে, ঘড়িতে কতটুকু, মানে মাউসে কতটুকু, কিবোর্ডে কতটুকু আমি অন দ্য গোতেই দেখতে পারি, এই জন্য এটা আমি রাখবো। এখানে আমার ডেট আর মানে এই দুইটা উইজেট থাকলেই হবে, আমার আর কোনো উইজেট লাগবে না। বাস, তাহলে কাজ শেষ, ডান। এবার আমরা একটু ভিউতে যাব। ভিউতে যাওয়ার পরে আমাদের এটার ভিউটা কেমন হবে, তো এখানে যেমন আমি দিব হচ্ছে শো স্ট্যাটাস বার। তাহলে এখানে আমার কতটুকু স্ট্যাটাস আছে, মানে আমার SSD-তে কতটুকু স্পিড আছে, সেটা স্পেস আছে সেটা আমি দেখতে পারবো। তারপরে পাথ ভারটা দিব, তাহলে আমি একদম এক্স্যাক্টলি কোন লোকেশনে আছি এবং এনি টাইম আমি যে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবো। যেমন ধরুন আমি মুভিজ ফোল্ডারে আছি, সেখান থেকে আমি অ্যাপ্লিকেশন ফোল্ডার, ইউজার্স ফোল্ডার অথবা ম্যাকিনটশ ফোল্ডার, যেখানে আমি যেতে চাই আমি কিন্তু এখানে এটা চলে যেতে পারবো। এবং আমি হচ্ছে এখানে ট্যাব বার ওপেন করে দিলে এখানে আমাকে ট্যাব বার দেখাবে যদি আপনি ট্যাব চান। আমার এটা লাগবে না, এই জন্য আমি এটাকে
হাইট ট্যাব বার করে দিব। এগুলো হয়ে গেছে। এবার আমরা এটা বন্ধ করে দিলাম। এখান থেকে আমরা আবার একটু সিস্টেম সেটিংসে যাব এবং সেখান থেকে আমরা যাব হচ্ছে নোটিফিকেশনস। এখান থেকে একবার আসলে কি হয়, একবার সময় করে আপনি জাস্ট এগুলো সব বন্ধ করে দিলে পরবর্তীতে আপনার আর মানে নোটিফিকেশন নিয়ে কোনো প্যারা হয় না আর কি। আমি অল টাইম নোটিফিকেশনটা অফ করে রাখবো। এই যে নোটিফিকেশনস অফ, এটা অলওয়েজ খেয়াল রাখবেন। অ্যালাউ নোটিফিকেশন ফ্রম আইফোন, আমি এগুলোও সব অফ করে রাখবো। ওকে, মানে আমার দরকার নাই আর কি। যখন আমি কম্পিউটারে থাকি আমি তখন যেহেতু সিরিয়াস কাজ করি, এ কারণে আমি নর্মালি এভাবে এগুলা বন্ধ করে রাখি। এবার হচ্ছে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে টার্মিনাল। তো টার্মিনালে আসলে আপনি দেখেন টার্মিনালটা এরকম। তো আমি এখন যেটা করব, ভিউতে যাব। ভিউতে যাবার পরে বা টার্মিনালের থেকে আমরা যদি একটু সেটিংসে যাই, সেটিংসে আসলে এখানে এই যে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজটাকে আমি বাড়ায়ে করে দিব 24, এবং আপনি কোনো ফন্ট চেঞ্জ করতে চাইলে সেটাও করতে পারেন। তো আমরা জাস্ট ফন্ট সাইজটা বাড়াই দিলাম, আর কিছু করব না। এবং আপনি এখান থেকে অন্য যে কালার অ্যালাইনমেন্ট এগুলো আপনি চেঞ্জ করতে পারেন, কোনো ব্যাপার না। তো এখন আমরা যদি টার্মিনালটাকে ক্লোজ করি এবং আবার যদি আমরা টার্মিনালটা ওপেন করি, আচ্ছা এখন ধরেন এই যে আমার প্রোফাইলটা, এই প্রোফাইলটা তো আমার কাছে আসলে ভালো লাগছে না। তো আপনি যদি প্রোফাইলটা পরিবর্তন করতে চান, এটার জন্য আপনার জিএসএস প্রোফাইল পরিবর্তন করতে হবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা লিখি এলএস। আচ্ছা, আমরা যদি এখানে আবার এলএস দিই তাহলে আমাদের এখানে যে ফোল্ডারগুলো ডিরেক্টরিতে আছে সেগুলো দেখাচ্ছে। এই যে দেখেন, আমরা যদি একটু আলী হোসেনে যাই, এইখানে যে ফোল্ডারগুলো আছে সেগুলো আমাকে এসে দেখাচ্ছে। কিন্তু আপনি যদি চান তাহলে হিডেন ফাইলগুলো যদি দেখতে চান তাহলে আপনি লিখবেন ls-la। এবার আপনাকে এখানে হচ্ছে যে সবগুলো ফাইল, এখানে যা যা ফাইল আছে সবগুলো ফাইল সে আপনাকে এখানে দেখাবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা ফাইল তৈরি করবো। এই জন্য আমরা এখানে লিখবো ভিম একটা এডিটরের মতো, যেটার মধ্যে মানে কমেন্ট লাইন এডিটর আর কি। তো এখানে আমরা ZSHRC দিয়ে আমরা একটা ফাইল তৈরি করব এখানে। এই ফাইলটার মধ্যে আমরা জাস্ট লিখবো হচ্ছে প্রম্পট, প্রম্পট ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন, মানে দুটো সিঙ্গেল কোটেশন, এর ভেতরে আমরা যাই লিখবো হচ্ছে %n*$ এবং আবার ওই যে সিঙ্গেল কোটেশনটা। এবার হচ্ছে ESC দিয়ে আমরা এবার দিব হচ্ছে WQ। এই WQ মানে W মানে রাইট আর Q মানে কুইট, মানে সেভ করে কুইট করবো আর কি। এবার আমি এটাকে এন্টার দিলাম। এবার আমি ভিমটাকে অফ করব। এবার আমি আবার একটু টার্মিনালটা আবার ওপেন করি, টার্মিনাল, এবং এখন দেখেন আমার এটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে ভাই আপনি কি লিখছেন, আমরা তো কিছুই বুঝলাম না, এরকম সিনারিও হইলে আপনি সরাসরি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে macOS ZSH প্রোফাইল লিখে সার্চ দিলে এখানে অনেকগুলা প্রোফাইল থাকে। তো আমিও কিন্তু মানে মুখস্থ করি নাই, দেন নোটপ্যাডের মধ্যে সেভ করা ছিল, এটা দেখে দেখে লিখছি আর কি। হ্যাঁ, মানে এত ইন্টেলিজেন্টও না আর কি। তো এরকম আপনি এখানে সার্চ করলে এখানে অনেকগুলা মানে আর্টিকেল পাবেন। তো জিএসএস থিম আপনি চেঞ্জ করতে চাইলে কি করবেন, প্রত্যেকটা এখানে আছে। আশা করি আমাদের সেটআপ কমপ্লিট। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি আপনার ম্যাকওএস এর মধ্যে আর কি কি সফটওয়্যার ইউজ করেন আপনার প্রোডাক্টিভিটির জন্য, সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।